আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগতম। উপস্থাপনায় ইসরাত জাহান লাবণী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আশা করছি তোমরা এই করোনাকালীন পরিস্থিতিতে সবাই বাসায় আছো, সুস্থ আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো ভালোভাবে বাসায় বসে করছো। আজকের পাঠ অর্থনীতির অধ্যায় সপ্তম, অর্থ ও ব্যাংক ব্যবস্থা। অধ্যায়ের নাম অর্থ ও ব্যাংক ব্যবস্থা। আলোচ্য বিষয়: ব্যাংক হিসাব খোলার ও পরিচালনার নিয়ম। কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা, কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আত্মকর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার ভূমিকা। আজকের পাঠ শেষে তোমরা যেটা জানতে পারবে: ব্যাংক হিসেব খোলা ও পরিচালনার নিয়মাবলী, কেন্দ্রীয় ব্যাংকের ধারণা এবং কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আত্মকর্মসংস্থানে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থার ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এবার আসা যাক মূল আলোচনায়। প্রথমেই আসি ব্যাংক হিসাব খোলার নিয়ম। প্রশ্ন হলো, আমরা ব্যাংক হিসাব খুলবো কেন? সাপোজ মনে করো তুমি কিছু টাকা ইনকাম করছো, সেখান থেকে তোমার পরিবারের খরচ বহন করার পরে তোমার কাছে অতিরিক্ত কিছু থেকে যাচ্ছে, যেটা তুমি সঞ্চয় করতে চাচ্ছ। তো সেটা সঞ্চয় করার জন্য বা কোথাও রাখার জন্য আমাদের দেশে ব্যাংকটাকে অনেক ভালো উপায় হিসেবে গ্রহণ করা হয়। তো আমরা ব্যাংক হিসাব খোলার জন্য যে নিয়মগুলো আছে, প্রথমে যদি ব্যাংক হিসাব আমি খুলতে চাই, তাহলে তুমি একটা ব্যাংকে যাবে। ব্যাংকে গিয়ে দেখবে যে ওখানে অনেক কর্মকর্তা আছে, তো একজনের কাছ থেকে একটু ইনফরমেশন নিলে তখন সে তোমাকে ডিটেলস জানাবে। যেমন প্রথমেই তোমাকে বলতে পারে, তুমি জানতে চাইতে পারো যে আমাদের ব্যাংকে যে টাকা রাখবো সেটা কিভাবে, কখন উঠাবো, কখন রাখবো, এই এই হিসেবগুলো। তো আসলে ব্যাংকে টাকা রাখার তিনটা উপায় আছে। সেটা হলো, প্রথমে তোমাদের চলতি হিসাব, চলতি হিসাব, সঞ্চয় হিসাব আর স্থায়ী হিসাব। চলতি হিসাবে তুমি যখন খুশি তখন টাকা উঠায় নিতে পারবে। সপ্তাহে তুমি প্রত্যেক দিনই টাকা উঠাতে পারবে ইচ্ছে করলে। আর সঞ্চয় হিসাবে তুমি সপ্তাহে 2 দিন টাকা উঠাতে পারবে। আর স্থায়ী হিসাবে সেটা তুমি ফিক্সড করে রাখতে পারে, সেটা 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, এই টাইপে। অর্থাৎ ওই 2 বছর বা 3 বছর পরে একবারে উঠাতে পারবে। এটা হলো স্থায়ী হিসাব। এখন আসা যাক, এই ব্যাংক হিসাব খোলার জন্য তোমাকে ব্যাংকার একটা ফর্ম দিবে। ফর্মটাতে তোমার সিগনেচার করার জন্য কিছু জায়গা থাকবে, সেগুলো ব্যাংকার দেখিয়ে দিবে। সেখানে তুমি সিগনেচার করবে, প্লাস সেই সিগনেচার হয়ে গেলে তোমার আরেকটা ফর্ম লাগবে, যেটাতে নমিনি সিগনেচার লাগবে। নমিনি হলো যে তোমার অবর্তমানে বা মৃত্যুর পরে তোমার টাকা কে ভোগ করবে বা কে উঠাতে পারবে, তার সে হলো নমিনি। সেই নমিনিরও সিগনেচার লাগবে, এবং সিগনেচার হয়ে গেলে তখন তোমার এবং নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে, আহ, এবং সেখানে ভোটার আইডি কার্ড লাগবে। এগুলো জমা দিলে তোমার কিছুক্ষণ পরে, কিছু ব্যাংকের কার্যক্রম পরিচালনা করার পরে দেখা যাচ্ছে ব্যাংকার এসে বলবে যে তুমি 500 টাকা বা কিছু টাকা এখানে জমা রাখো, তোমার ব্যাংক হিসাব খোলা হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এরপর থেকে তুমি যে যে আমানতে যে ধরনের হিসেবে, অর্থাৎ চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাবের যেটাতে যে টাকা রাখতে চেয়েছো, তুমি সেইভাবে টাকাটা উঠাতে পারবে। এটাই হলো ব্যাংক হিসাব খোলার নিয়ম। এবার আসি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে।
যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক একটাই মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে, যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। তো এই কেন্দ্রীয় ব্যাংক সকল যতগুলো ব্যাংক আছে সকল ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে, এবং নতুন কোনো শাখা যদি খুলতে চায় কোনো ব্যাংকে, তাহলে সেই শাখা কে অনুমতি প্রদান করে এই কেন্দ্রীয় ব্যাংক। আমরা এগুলো কেন্দ্রীয় ব্যাংকের যে কার্যাবলী আছে তার ভিতরে আমরা দেখতে পাবো। এবার আসি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। প্রত্যেক দেশের ব্যাংক ব্যবস্থার ও মুদ্রা বাজারের অভিভাবক ও নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক সার্বিক অর্থনীতির সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। যেমন নোট ও মুদ্রা প্রচলন। আমরা হাতে যে নোট, টাকা বা মুদ্রাগুলো ব্যবহার করি, এগুলো কোন ব্যাংক ছাপাতে পারে? এই একমাত্র এই টাকা বা নোট ও মুদ্রা প্রচলনের অর্থাৎ ছাপানোর একমাত্র অধিকার এই কেন্দ্রীয় ব্যাংকের আছে। একমাত্র ইচ্ছে করলে কেন্দ্রীয় ব্যাংকই পারে, এবং সেটা অবশ্যই সরকারের পরামর্শে কখন লাগবে, কিভাবে কত টাকা প্রচলন করতে হবে, এটা সরকারের পরামর্শে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। যেমন নোট, অতীতে দেশে নোট প্রচলনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আইন অনুযায়ী স্বর্ণ, রৌপ্য বা বৈদেশিক মুদ্রা জমা রাখতে হয়। বর্তমানে দেশে অর্থের যোগান ও তার মূল্য নিয়ন্ত্রণ অনেকাংশে কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর নির্ভর করে। তারপরে আসছে সরকারের ব্যাংক। আর্থিক সংকটের সময় সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে এই কেন্দ্রীয় ব্যাংক। সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ এই কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবেও কাজ করে। সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড, নীতি নির্ধারণ, প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিয়ে নিয়ে তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। এবার আসছে অন্যান্য ব্যাংকের ব্যাংক। আইন বা প্রচলিত প্রথা অনুযায়ী তালিকাভুক্ত ব্যাংকসমূহকে তাদের আমানতের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত রাখতে হয়। এই গচ্ছিত তহবিল থেকে প্রয়োজনীয় তালিকাভুক্ত ব্যাংকসমূহ ঋণ গ্রহণ করতে পারে। অর্থাৎ অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে এই কেন্দ্রীয় ব্যাংক। আগেই বললাম কেন্দ্রীয় ব্যাংক দেশে যদিও অন্যান্য ব্যাংক যেমন আমাদের সমবায় ব্যাংক আছে বা কৃষি ব্যাংক আছে, এগুলো যদি তাদের শাখা বাড়াতে চায় তাহলে অনুমতি প্রদান করে কে? কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংকই অন্যান্য সকল ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করে। এরপর আসছে ঋণ নিয়ন্ত্রণ। ঋণের আধিক্য বা মুদ্রাস্ফীতি বা স্বল্পতা, মুদ্রা সংকোচন, এই অসুবিধা যেন না দেখা দেয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে। অর্থাৎ কোনো ব্যাংক যদি বেশি ঋণ দিয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটতে পারে। মুদ্রাস্ফীতি সম্পর্কে তোমরা পূর্বেই জেনেছো। এবং যদি আবার দেখা যাচ্ছে যে প্রয়োজনের তুলনায় কম ঋণ প্রদান করলো তাহলে মুদ্রা সংকোচন ঘটতে পারে। এই ক্ষেত্রে দেশের দেশ একটা বড় বিপদের সম্মুখীন হতে পারে। এই জন্য এই ঋণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করে। এরপর আসছে সর্বশেষ ঋণদাতা। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহ কখনো আর্থিক সংকটের সম্মুখীন হয়ে অন্য কোনো উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকে শরণাপন্ন হয়। অর্থাৎ কোনো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো ব্যাংকের, সে কোনো উৎস থেকে আর কোনো প্রকার ঋণ পাচ্ছে না, তখন সে যদি বাংলাদেশ ব্যাংকের কাছে সে ঋণ আশ্রয় গ্রহণ করে ঋণ গ্রহণের জন্য, তাহলে বাংলাদেশ ব্যাংক তাকে সাহায্য করে ঋণ দানে। এভাবে ওই ব্যাংকটাকে দেউলিয়া হওয়া থেকে বাংলাদেশ ব্যাংক সাহায্য করে। এই জন্য বাংলাদেশ ব্যাংককে বলা হয় যে সর্বশেষ ঋণদাতা। এরপর আসছে বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ। বৈদেশিক লেনদেন ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। যেমন এই ব্যাংক সরকারের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ক্রয় বিক্রয় করে অর্থের বিনিময় হার স্থিতিশীল রাখে। এখানে বিনিময় হার বলতে বোঝাচ্ছে যেমন টাকার বিপরীতে ডলার। আমরা যখন আমাদের দেশ থেকে ইন্ডিয়াতে যাচ্ছি তখন কিন্তু আমাদেরকে টাকাটা পরিবর্তন করতে হয়, অর্থাৎ বিনিময় করতে হয়। আর বিনিময়ের জন্য একটা বিনিময় হার কিন্তু নির্ধারিত আছে। সেই বিনিময় হারটা নির্ধারণ করে আমাদের কেন্দ্রীয় ব্যাংক।
এরপর আসছে নিকাশ ঘর। নিকাশ ঘর বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজের মধ্যে উল্লেখযোগ্য একটা কাজ। সেটা হলো বাণিজ্যিক ব্যাংক সমূহ বিভিন্ন সময় চেক, ড্রাফট, হুন্ডি প্রভৃতি ভাঙানোর মাধ্যমে একে অন্যের নিকট পাওনাদার হয়। তখন কেন্দ্রীয় ব্যাংক লেনদেনের নিকাশ ঘর হিসেবে পারস্পরিক দেনা পাওনার হিসাব পরিশোধ করে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক সমূহ বিভিন্ন সময় চেক, ড্রাফট, হুন্ডি প্রভৃতি ভাঙানোর মাধ্যমে একে অন্যের নিকট পাওনাদার হয়। আর এর সকল হিসাব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকে। এবং যখন তারা মিলাতে পারে না এই হিসাবগুলো, তখন কেন্দ্রীয় ব্যাংক তার নিকাশ ঘর থেকে এই পারস্পরিক দেনা পাওনার হিসাবটা ভালোভাবে বুঝিয়ে দেয় এবং সেগুলো পরিশোধ করতে সাহায্য করে। অন্যান্য কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যাবলী: জনশক্তির মান উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে নিয়মকানুন তৈরি ও বাস্তবায়ন, দেশে বিদেশে বাণিজ্যিক ব্যাংকসমূহের শাখা স্থাপনে সহায়তা। এবার আসা যাক বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা। বাংলাদেশের একমাত্র কেন্দ্রীয় ব্যাংক, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক একটাই থাকে। এখন বাংলাদেশে তো আমরা জানি যে অনেকগুলো ব্যাংক আছে, তাহলে এই ব্যাংকগুলো আসলে কি ধরনের ব্যাংক সে সম্পর্কে আমরা জানবো। বাংলাদেশে তিন ধরনের ব্যাংক দেখা যায়। প্রথমত কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানলাম, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের মধ্যে আছে দেশি বিদেশি ব্যাংক, এবং দেশি বিদেশির মধ্যে আবার সরকারি আর বেসরকারি ব্যাংক আছে। বাংলাদেশের সরকারি ব্যাংক হলো চারটা। বাংলাদেশের সরকারি ব্যাংক চারটা, কি কি? জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক। আর বেসরকারি ব্যাংক আমাদের দেশে অনেকগুলো আছে, যেমন পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনসিসি ব্যাংক ইত্যাদি। আর বিদেশি ব্যাংক একটা আছে, বিদেশি ব্যাংক আছে তিনটা, সেটা হলো এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর বিশেষায়িত ব্যাংক হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এগুলো হলো বিশেষায়িত ব্যাংক। তাহলে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় ব্যাংক হলো তিন ধরনের, সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আবার দুই ধরনের আছে, দেশি এবং বিদেশি। এর ভিতরে আবার সরকারি এবং বেসরকারি ব্যাংক আছে, আর বিশেষায়িত ব্যাংক। এখন আমরা জানবো বাংলাদেশ ব্যাংক সম্পর্কে। স্বাধীনতা লাভের পর দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থায় নেতৃত্ব প্রদানের জন্য 1972 সালে রাষ্ট্রপতির বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 বলে বাংলাদেশে অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অব পাকিস্তানের সকল সম্পদ ও দায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তাহলে বাংলাদেশ ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় 1972 সালে। বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। বাংলাদেশ ব্যাংকের অবদান: দেশের কৃষি খাতে প্রয়োজন মাফিক কৃষি ঋণ সরবরাহে সহায়তা করার জন্য বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোকে উদারভাবে ঋণ তহবিল প্রদান করে। শিল্প উদ্যোগে শ্রেণী বিকাশে উদ্বুদ্ধকরণে ঋণ সহায়তা করে থাকে। বাংলাদেশ বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণপত্রের বিনিময়ে ঋণ প্রদান, নতুন ব্যাংক স্থাপন এবং অনুন্নত এলাকায় বাণিজ্যিক ব্যাংক এবং কৃষি ব্যাংকের নতুন শাখা স্থাপন করে ঋণের যোগান নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি করে। এবার আসি বাণিজ্যিক ব্যাংক। কৃষি কৃষি উন্নয়ন, শিল্পায়ন ও আত্মকর্মসংস্থানে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা। দেশের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং উন্নয়ন, কৃষি উন্নয়ন ও শিল্পায়নে অর্থায়নের পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার একটি বড় অংশীদার হলো বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো আমাদের বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি কৃষি উন্নয়ন, শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাণিজ্যিক ব্যাংকের অবদানগুলো হলো বাণিজ্যিক ব্যাংক সমূহ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ, সার, কীটনাশক ক্রয়, পানি সেচের জন্য গভীর ও অগভীর নলকূপ স্থাপন এবং কুটির শিল্প স্থাপনের জন্য বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান কর্মসূচি পরিচালনা করে থাকে। বাণিজ্যিক ব্যাংক সমূহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কারখানা নির্মাণ ও সম্প্রসারণে ঋণ সহায়তা প্রদান করে থাকে। বাণিজ্যিক ব্যাংক দেশে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশ কৃষি ব্যাংক। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ 1973 রাষ্ট্রপতির আদেশ বলে পাকিস্তান কৃষি ব্যাংকের সকল দায় ও সম্পদ নিয়ে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটা একটি রাষ্ট্রায়ত্ত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তাহলে কৃষি ব্যাংক হলো রাষ্ট্রায়ত্ত এবং আধা স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান। বাংলাদেশ কৃষি ব্যাংকের অবদান। কৃষকের ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য এই ব্যাংক স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে। এই ঋণ সাধারণত 18 মাসের মধ্যে পরিশোধ করতে হয়। অর্থাৎ ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য কৃষিখাতে বাংলাদেশ ব্যাংক যে ঋণ প্রদান করে থাকে সেটা 18 মাসের মধ্যে পরিশোধ করতে হয়, স্বল্প মেয়াদী। এবার মধ্যমেয়াদী। হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয় করা প্রভৃতি কাজের জন্য এ ব্যাংক স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে। এই ঋণ সাধারণত 18 মাস থেকে 5 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। অর্থাৎ কৃষি ব্যাংক কৃষকদেরকে যে ঋণ প্রদান করে থাকে সেটা স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। স্বল্প মেয়াদী ঋণটা 18 মাসের মধ্যে পরিশোধ করতে হয়। মধ্যমেয়াদী ঋণটা 18 মাস থেকে 5 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। এবং জমি ও ভারী যন্ত্রপাতি ক্রয় এসব কাজের জন্য কৃষি ব্যাংক কৃষককে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। এই ঋণ সাধারণত 5 বছর থেকে 20 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংক ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য স্বল্প মেয়াদী ঋণ প্রদান করে, হালকা কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য মধ্যমেয়াদী ঋণ প্রদান করে থাকে এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে ভারী যন্ত্রপাতি এবং জমি ক্রয়ের জন্য। যে দীর্ঘমেয়াদী ঋণটা পরিশোধ করতে হয় 5 বছর থেকে 20 বছরের মধ্যে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। গত 31 ডিসেম্বর 2009 তারিখে সরকারি সিদ্ধান্তের আলোকে সরকার ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের মধ্যে ভেন্ডরস এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভেন্ডরস এগ্রিমেন্ট কত সালে স্বাক্ষরিত হয় বা কত তারিখে স্বাক্ষরিত হয়। 31 ডিসেম্বর 2009 তারিখে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের অবদান। এ ব্যাংক সাধারণত আমাদের দেশের সাথে সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সম্প্রসারণে ঋণ প্রদান করে থাকে। সরকারি ও বেসরকারি খাতে নতুন শিল্প নির্মাণ, পুরাতন শিল্প সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। উদ্যোক্তাকে বিনামূল্যে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান এবং শিল্পায়ন সম্পর্কিত বিভিন্ন প্রকার গবেষণা, পরিসংখ্যান ও তথ্য সংগ্রহ করে থাকে। স্বনির্ভরতা অর্জন, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিশেষ গুরুত্ব আরোপ করে বিভিন্ন মেয়াদী ঋণ প্রদান করে থাকে। এরপরে আসি গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক। এই ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের 5 জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে। ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধের হার 98%। তোমরা জেনে অত্যন্ত খুশি হবে যে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি কিন্তু এই প্রতিষ্ঠানের মালিক, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার আমরা জানব সমবায় ব্যাংক সম্পর্কে। সমবায়ের নীতিমালার ভিত্তিতে গঠিত এবং পরিচালিত ব্যাংককে সমবায় ব্যাংক বলে। পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্প সুদে ঋণ প্রদান করাই সমবায় ব্যাংকের উদ্দেশ্য। ব্যাংকটির শেয়ারের 86% মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো এবং 14% সরকারি মালিকানায় থাকে। তাহলে এই ব্যাংকটির শেয়ারের 14% সরকারি মালিকানা এবং 86% থাকে সমবায় সমবায় ব্যাংকের।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। এখন আমরা তোমাদেরকে কিছু প্রশ্ন করব। আচ্ছা, বলো দেখি, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কতটি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক একটি। দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থাকে নেতৃত্ব দেয় কে? কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। মালিকানার ভিত্তিতে ব্যাংক সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? মালিকানার ভিত্তিতে ব্যাংক সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কি? তোমরা কি বলতে পারবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ কি? কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন এবং জনকল্যাণ সর্বোচ্চকরণ। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ মুনাফা সর্বোচ্চকরণ নয়, যেটা বাণিজ্যিক ব্যাংকের প্রধান লক্ষ্যই থাকে মুনাফা সর্বোচ্চকরণ। আর কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন এবং জনকল্যাণ সর্বোচ্চকরণ। এরপরে মূল্যায়ন। গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1983 সালে। সমবায় ব্যাংকের সরকারি মালিকানায় কত শতাংশ রয়েছে? 14%। কোন ব্যাংককে সরকারি ব্যাংক বলা হয়? বাংলাদেশ ব্যাংক। কোন ব্যাংককে সরকারি ব্যাংক বলা হয়? বাংলাদেশ ব্যাংক। কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? 1972 সালে। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। নেক্সট ডে তোমাদের রিভিশন টপ টেস্ট পড়া অধ্যায় সপ্তম। ধন্যবাদ সবাইকে।